बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलातु वस्सलामु अलैका या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি মঞ্চে উঠেছি, এখানে আমার মা উপস্থিত আছেন, কিন্তু আমি আসলে যাকে বেশি মিস করছি আমার বাবাকে। তিনি, আমি সবসময় চাইতাম এমন একটা দিনে আমার বাবা যেন উপস্থিত থাকে, কিন্তু 2 বছর আগে তিনি ইন্তেকাল করেন। আসলে বাবার কিছু স্মৃতি স্মরণ করার জন্যই আমি কিছু কথা বলতে চাই। বিখ্যাত সুফি জালালউদ্দিন রুমি একটা কথা বলেছিলেন যে যে যাকে ভালোবাসবে সে তাকে সকল বাঁধন থেকে মুক্ত রাখে। আমার বাবাকেও মনে হয়েছে যে সবসময় আমাকে মুক্ত স্বাধীন রেখেছিলেন। আমার বাবা একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু সেই হিসেবে আমাকে কখনোই পড়াশোনা নিয়ে কখনোই তিনি কিছু বলতেন না। আমার রেজাল্ট কি হয়েছে বা আমাকে ক্লাস পেতে হবে, বৃত্তি পেতে হবে, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, এই বিষয়গুলো তিনি কখনোই আমাকে বলতেন না। তার শুধু একটাই চিন্তা ছিল কিভাবে আমাকে খুশি রাখা যায়, এটাই তার চিন্তা ছিল। এবং তিনি আমাকে একটা আনন্দময় শৈশব উপহার দিয়েছিলেন। যখন পহেলা বৈশাখ আসতো কখনোই এমন হয়নি যে আমার বাবা আমাকে মেলায় নিয়ে যান নাই। যখন 21শে ফেব্রুয়ারি আসতো শহীদ মিনারে নিয়ে যান নাই। আর যখন আমাদের বাড়ি বরিশাল শহরে কীর্তনখোলা নদীর তীরে স্বাধীনতা দিবসে এবং মহান বিজয় দিবসে নৌবাহিনীর জাহাজ আসতো, উনি আমাকে ওইটা দেখানোর জন্য নিয়ে যেতেন। আমরা যখন দাদা বাড়িতে যেতাম আমাদের মাঝে বরিশাল বিমানবন্দর পড়তো, তো বাবা আমাকে নিয়ে যেতেন কিভাবে বিমান উঠে বা নামে এটা দেখানোর জন্য। এভাবে অনেক স্মৃতি বাবার সাথে। সবসময় তিনি চেষ্টা করতেন আমাকে কিভাবে আনন্দটা দেয়া যায়। তো আসলে অনেক মিস করছি। এবং আমার অ্যাডমিশন, যখন আমি অ্যাডমিশন লাইফে, তখনও বাবা সব বিশ্ববিদ্যালয়ে আমার সাথে গিয়েছেন। আর আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। টেক্সটাইলের উপর ক্যারিয়ার না করে যখন আমি সিদ্ধান্ত নেই যে বিসিএস এর দিকে আসবো, তখনও বাবা আমাকে সাপোর্ট করেছেন। কারণ তিনি আসলে চাইতেন আমি কি চাই ওইটাই সাপোর্ট করতেন। তিনি কোনো যুক্তিতে যেতেন না যে কোনটা আমার জন্য ভালো বা খারাপ। সে সবসময় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা করার সবকিছুই করতেন। এইভাবে বাবার সাথে আসলে একটা আত্মার সম্পর্ক ছিল। এবং যখন তাকে হারাই মনে হয়েছে আমি আসলে বাবাকে হারাইনি, আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তাকে হারিয়েছি। এভাবে আমি 41তম বিসিএস আমার প্রথম বিসিএস ছিল। আমি পিলিতে খুব আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম এবং রিটেনের জন্য আগাচ্ছিলাম, কিন্তু রিটেনের 2 মাস আগে হঠাৎ আকস্মিকভাবে আমার বাবার আসলে চলে যায়। মৃত্যু আসলে একটি বাস্তবতা, মহান আল্লাহর একান্ত ইচ্ছা হতেই পারে। কিন্তু যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বাবার, এক হচ্ছে আকস্মিক চলে যাওয়া, আর হচ্ছে বাবা বিনা চিকিৎসায় তিনি আসলে চলে গেছে। আমাদের বরিশালে একমাত্র নির্ভরযোগ্য হাসপাতাল হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। তো বাবার যে শেষ 4-5 ঘন্টা ছিল আমি সাথে ছিলাম, কিন্তু দায়িত্বরত কোনো চিকিৎসক সেখানে ছিলেন না। এমনকি আইসিইউতে আমরা কোনো ডাক্তার পাইনি। এই বিষয়গুলো আমাকে অনেক প্রবলভাবে মানসিকভাবে একেবারে ভেঙে দিয়েছিল। এক হচ্ছে বাবার অনুপস্থিতিতে আর এভাবে চলে যাওয়া, এই বিষয়টা। তারপর থেকে 41 রিটেনের পর্যন্ত আমি কোনো পড়াশোনা করতে পারিনি সেভাবে। আপনারা জানেন 43তম রিটেনও কিন্তু 41তম রিটেনের 6 মাস পরে হয়েছিল। তো আমি আসলে সেভাবে মনোযোগ করতে পারিনি এবং আমি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলাম। এবং আমার 43তম রিটেন পরীক্ষায় আমার মনে হয়েছে যে আমার কাছে ম্যানেজমেন্টের অভাব ছিল, আমি হয়তো আরো ভালো করতে পারতাম। আর আমি আশাও করিনি যে 43তম বিসিএসে আমি কোনো জায়গায় সুপারিশ হবো, একেবারে আশা করি। আর এই যে দীর্ঘ হতাশা, তার মধ্যে এই যে রেজাল্ট, এটা হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার এই বিষয়টা মনে হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে এক অভাবনীয় উপহার। যখন আমি ক্যারিয়ারে যেদিন রেজাল্ট পেলাম, আমার মাকে ভিডিও কল দিয়েছিলাম। আমার মা এখানে বসে আছেন, ওনাকে ভিডিও কল দিয়েছিলাম এবং উনি অঝরে কান্না করছেন। এজন্য না যে আমি ক্যাডার হয়েছি, এজন্য যে আজকে এই দিনে বাবা নেই। তো এই বিষয়টাই জীবনের বাস্তবতা।
আমাদেরকে মেনে নিতে হবে। আর যারা আমাদের বিশেষ গার্ডিয়ান যারা আছেন, এক্সপিরিয়েন্স আছেন, যারা বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছেন, আমি তাদেরকে একটা কথা বলবো যে আপনাদের প্রতিকূলতা থাকতে পারে, কারো আর্থিক, কারো শারীরিক, কারো মানসিক, যে কোনো প্রতিকূলতা যদি থাকে সেটাকে স্বাভাবিক করে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কারণ প্রত্যেকের গল্পটা আলাদা। আমরা যদি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাই তাহলে আমরা কখনোই ভালো করব না। আমাদের সাফারিং আসুক, কষ্ট আসুক, হতাশা আসুক, যাই আসুক, আমরা যদি ওটাকে স্বাভাবিক ধরে নিয়ে আমাদের লক্ষ্যের প্রতি অটল অবিচল থাকি, ইনশাআল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর আমার কাছে মনে হয় সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে মা বাবা। আমরা যদি মা বাবাকে খুশি করার চিন্তা করে কোনো লক্ষ্যের দিকে আগাই, ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা সফল হতে পারবো। বাবার সাথে এত আমার ভালো সম্পর্ক বা আত্মার সম্পর্ক ছিল, কিন্তু কখনোই বাবাকে বলা হয়নি যে বাবা তোমাকে অনেক ভালোবাসে। আজ আমার মা এখানে উপস্থিত আছেন, আমি শুধু মাকে বলতে চাই যে আমার জীবনে আপনার অবদান আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আর আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার মা একটু আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা। আসলে আর কনফিডেন্সের কথা, আসলে কনফিডেন্স বিশেষ অ্যাসপিরেন্টের জন্য আসলে কনফিডেন্স, আসলে সেই কনফিডেন্সটা গ্রো করে আমার মনে হয়েছে তাদের, এবং তার একটি স্বনামধন্য নাম। কিন্তু একটি বিষয়ে আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আসলে সফলদের খবর কিন্তু সবাই রাখে, কিন্তু যে ছেলেটা এত কষ্ট করে বিসিএস ভাইভা ফেস করেও আসলে নন ক্যাডারের লিস্টে তার নাম আসে, তার যে হতাশার জায়গাটা সেটা হয়তো কেউ দেখে না। তার ফ্যামিলিও কিন্তু অনেক আশা নিয়ে বসে থাকে, কিন্তু তার যে ওই দিনের হতাশাটা এটা কিন্তু কেউ অনুভব করে না। সেজন্য একটা জিনিস কি করা যায় কিনা, যে কনফিডেন্স তাদের কাছে যেহেতু ফোন নাম্বার থাকে, তারা অন্তত যদি একটা মেসেজও দেয় যে আপনার চেষ্টার জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাই যে আপনি চেষ্টা করেছেন, আমরা আপনার পাশে আছি, সামনে আরো ভালো কিছু করব। এই শর্ট মেসেজও যদি কাউকে দেয়া যায়, আমার মনে হয় এটা তাকে ইন্সপায়ার করবে। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ যারা বিশ্বাস রাখে মহান আল্লাহর পক্ষ থেকে বিজয় অসীম। আসসালামু আলাইকুম।